বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই নিশ্চয়ই বাসায় আছো, নিরাপদে আছো, ভালোই আছো। তোমরা জানো যে তোমাদের সাথে আমি গত দুটি ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস পড়িয়েছিলাম। তাই ধারাবাহিকতা আজকে আমরা আরও কিছু নিয়ম করব এবং এভাবে আমরা আস্তে আস্তে নিয়মগুলো জানার মাধ্যমে এরপর আমরা এক্সারসাইজ করার মাধ্যমে ইনশাআল্লাহ রাইট ফর্ম ভার্বস যে টপিক্সটুকু আমাদের কাছে অনেকের কাছে অনেক বেশি জটিল মনে হয় সে টপিক্সটা আশা করি সহজ হয়ে যাবে। রাইট ফর্ম ভার্বস গত ক্লাসে আমরা টোটাল এ পর্যন্ত আমরা কটা নিয়ম পড়েছিলাম? 60টি নিয়ম পড়েছিলাম। আজকে আমরা রুল 8 থেকে পড়ব। সবাই মনোযোগ দিবে। রুল 8। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নিয়ে আলোচনা করছি। প্রথমে রুল 8 যেটা সেটা হচ্ছে যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এদের বাংলা অর্থটা যদি বলি, এদের বাংলা অর্থটা হচ্ছে এমন ভাবে যেন। অ্যাজ ইফ অ্যাজ দো এরা মূলত আসলে কনজাংশন। এদের দ্বারা সবসময় দুটো ক্লজ, দুটো অংশ যুক্ত থাকে। অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের একটা অংশ থাকে, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, পরবর্তীতে আবার কিন্তু একটা সাবজেক্ট একটা ভার্ব দেওয়া থাকে। তো এই অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা যখন দুটো অংশ যুক্ত থাকে তখন নিয়মটা কি, সেই নিয়মটা নিয়ে আমরা আলোচনা করছি। নিয়মটা হচ্ছে এখানে শর্টকাট দেখাচ্ছি যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এদের আগে যদি হয় প্রেজেন্ট টেন্স, এদের পরে হয় পাস্ট ইনডিফিনিট। আর অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরে হয় পাস্ট পারফেক্ট। আমরা উদাহরণ দিয়ে দেখাবো। আগে একটু ভাবে দেখাই যে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আর আগের অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। স্যার কিরকম দেখি আমরা। যেমন মনে করো তোমাকে দেওয়া হলো এরকম যে হি টক্স as if he know everything. আবার মনে করে দিল he talked as if অথবা as though। দুটো একই কিন্তু, দুটো একই বিষয়। জাস্ট একটা as if দিয়ে দেখালাম, একটা as though দিয়ে দেখালাম। he know everything। তাহলে সবাই একটু মনোযোগ দিব আমরা এখন। হি টক্স, টক্সটা কিসে আছে? V1S, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রথম অংশটুকু যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্স, পরের অংশটুকু কি হবে? পাস্ট ইনডিফিনিট। সুতরাং এই যে নো ভার্বটা আছে সেই নো এর পাস্ট ফর্ম হয়ে যাবে নিউ, তাই না? আচ্ছা, পরবর্তীটা হি টকড, সে কথা বলেছিল অ্যাজ দো এমন ভাবে যেন। তাহলে একটি টক V2 পাস্ট ইনডিফিনিট। তাহলে যদি আগের অংশ পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট স্ট্রাকচারকে আমরা জানি হ্যাড প্লাস V3। তাহলে হ্যাড এবং মূল ভাব যেটা দেওয়া আছে নো, নো এর V3 নো। সবাই নিশ্চয়ই ক্লিয়ার। নিয়মটি কি শিখলাম? যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগের অংশ যদি হয় প্রেজেন্ট টেন্স, পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর আগের অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট। এটুকু নিশ্চয়ই ক্লিয়ার সবার? আচ্ছা ফাইন। এবার এরপর আরেকটা বিষয় আছে, একটু খেয়াল করবো আমরা। ঠিক এই জিনিসটাকে আমরা আবার লিখছি। মনে করো তোমাকে দেওয়া হলো এরকম হি বিহেভস বা হি টকস as if he a man। খেয়াল করো, মনোযোগ দাও। as if অথবা as though এটা কিন্তু আরেকটা বিষয় এটা মনে রাখতে হবে স্পষ্ট করে। as if অথবা as though এর ক্ষেত্রে যদি টু বি ভার্ব বসাতে হয়, কি বসাতে হয়? টু বি ভার্ব বসাতে হয়, তখন সাবজেক্ট যাই হোক না কেন। এখানে দেখো নো ছিল, নো কিন্তু টু বি ভার্ব না, নো হচ্ছে আরো রুট ফ্রম, তাই না? নো থেকে কি করলাম আমরা? নিয়ে করলাম। এখানে নো ছিল, নো থেকে আমরা কি করলাম? হ্যাড নোন করলাম। কিন্তু এখানে টু বি ভার্ব, তাই না? এখন টিচার ব্যাকেটে কি দিয়েছে বা অপশন কি আছে আমাদের? আমাদেরকে অপশন দেওয়া হয়েছে টু বি ভার্ব। টু বি ভার্ব মানে কি? হয় অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ ওয়্যার। অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ ওয়্যার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? বিহেভস আছে। বিহেভস মানে কি? আচরণ করা। প্রেজেন্ট টেন্স আছে, তাই না ভার্বটা? তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, নিয়ম অনুযায়ী পরবর্তী অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, পরবর্তী অংশ পাস্ট টেন্স, সুতরাং হি যেহেতু সাবজেক্ট, হি এর সাথে টু বি ভার্বের জন্য অ্যাম, ইজ, আর তো প্রশ্নই আসে না। কেন? কারণ অ্যাম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে আমাদের বাকি আছে কি? ওয়াজ অথবা ওয়্যার। তাহলে হি কি সিঙ্গুলার প্লুরাল? অবশ্যই হি সিঙ্গুলার। যেহেতু হি সিঙ্গুলার, হির সাথে কি বসবে? ওয়াজ বসবে। কিন্তু না, মনে রাখতে হবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর ক্ষেত্রে বি ভার্বের জন্য সাবজেক্ট যাই হোক না কেন, আই হোক, হি হোক, শি হোক, করিম, রহিম, জরিনা, সকিনা, যাই হোক না কেন,
ওয়ার বসাতে হবে। কি বসাতে হবে? ওয়ার বসাতে হবে। সবাই নিশ্চয়ই বুঝেছো এটা। আবার বলবো একটু করে, এখানে প্রেজেন্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স, সব ঠিক আছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, পাস্ট টেন্স করছি, সব ঠিক আছে, কিন্তু বি ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট যাই হোক না কেন কি লিখতে হবে তোমাকে? ওয়্যার লিখতে হবে, মনে থাকে জানো। আর একটু দেখাই, মনে করো টিচার এবার এটাকে বিহেভ না দিয়ে বিহেভ দিল, পাস্ট টেন্স দিল, তাহলে এটা মনে করো কিসে দিল টিচার? পাস্ট টেন্স। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট মানে পরবর্তী অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট। এখন কি করব স্যার? কোনো সমস্যা নাই, পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস ভি3। তাহলে আগে নিশ্চয়ই হ্যাড কে লিখবো, লিখলাম আগে হ্যাড, এবার ভি3, কার ভি3? বি ভার্বের ভি3। বি ভার্বের ভি3 কি মনে আছে নিশ্চয়ই? বিন। তাহলে হ্যাড বিন। সবাই নিশ্চয়ই নিয়মটি বুঝেছো। আমরা পরবর্তী নিয়ম আলোচনা করব। পরবর্তী নিয়মটা দেখবো লেস্ট, নচেত। লেস্টের বাংলা হচ্ছে নচেত, নতুবা। কেমন? এটাও আসলে একটা কনজাংশন। এদের আগে এবং এদের পরেও কিন্তু কি ভার্ব বসে এবং লেস্ট মাঝখানে বসে। লেস্টের নিয়মটা হচ্ছে লেস্ট এর পরে সাবজেক্ট যাই হোক না কেন, লেস্ট এর পরে সাবজেক্ট যাই হোক না কেন, সাবজেক্টের পরে শুড বা মাইট প্লাস ভি1 বসাতে হবে। শুড বা মাইট প্লাস ভি1। শুড বসানো উত্তম, মাইট বসানো কিন্তু কোনো ভুল হয় না, দুটোই বসানো যায়, শুড বসানো ভালো। কেমন? যেমন খেয়াল করো, তোমাকে বলা হলো এরকম, আমি রুলসগুলো মুখে বলে দিচ্ছি, সময়ের অভাব আসলে এই জন্য লিখতে পারছি না, লিখছি না। ওয়াক ফাস্ট, লেস্ট, ইউ, এরকম তোমাকে দিয়ে দিবে, মনে করো মিস দ্য ট্রেন। কেমন? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ওয়াক ফাস্ট, এখানে কি দেওয়া আছে? ভার্ব দেওয়া আছে। যাই দেয়া থাক না কেন আমার কোনো সমস্যা নেই, আমি দেখবো লেস্টের পরে কি লিখতে হবে। লেস্টের পরে টিচার সাবজেক্ট দিয়ে দিবে অবশ্যই। তার আমি মুখস্থ করেছি যে লেস্টের পরে কি বসাতে হবে? শুড বা মাইট প্লাস ভি1। তাহলে আমি লিখলাম এখানে, মনে করো যে ইউ শুড, এরপর কি দিব? ভার্বের রুট ফ্রম মিস। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা দেখি আমরা। তোমাকে দেওয়া হল, মনে করো যে রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ ফেল ইন এক্সাম। কি বললো? মনোযোগ দিয়ে পড়ো, নচেত নতুবা তুমি কি করতে পারো? নতুবা তুমি পরীক্ষা ফেল করতে পারো। তাহলে ইউ, মনে করো এখানে দিলাম মাইট, আগে লিখবো শুড বা মাইট, এরপরে কি? ভি1, ফেল ইন এক্সাম। আচ্ছা, এই ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা অনেকে এটা ভুল করি যে লেস্টে পরে আমরা অনেকে নেগেটিভ করে ফেলি। অর্থাৎ লেস্টে পরে কখন মনে রাখতে হবে, কখনো লেস্টে পরে নট বা নেগেটিভ কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। লেস্টের পরে কখনো তুমি না বোধক কোনো শব্দ ব্যবহার করতে পারবে না। এক কথা, নট বা না বোধক যে শব্দগুলো সেগুলো তুমি ব্যবহার করতে পারবে না, এটা খেয়াল রাখতে হবে। লেস্টের পরে সাবজেক্ট টিচার দিয়ে দিবে, তোমাকে লিখতে হবে না নিশ্চয়ই। এবার আমরা শুড অথবা মাইট প্লাস ভি1, শুড অথবা মাইট প্লাস ভার্বের রুট ফ্রম। আর আমরা আগে শিখে আসছি শুড মাইট এটা কোন ধরনের ভার্ব? এটা মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি পরে ভার্বের রুট ফ্রমই বসে। সবার নিশ্চয় নিয়মটি ক্লিয়ার। আমরা পরবর্তী নিয়ম আলোচনা করব। এটা লিখে দিচ্ছি একটা সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে যদি স্টেটমেন্ট অথবা যদি স্টেটমেন্ট বুঝায় তখন পরবর্তী যে ভার্বটি তার সাথে আইএনজি যোগ করতে হয়, আইএনজি যোগ করতে হয়। আবার যদি উদ্দেশ্য বা ইচ্ছা বোঝায়, আবার যদি ইচ্ছা বোঝায় তখন সেন্টেন্সটি অর্থাৎ পরবর্তী যে ভার্বটি, তখন পরবর্তী ভার্বটি ইনফিনিটিভ করতে হয়। আমাদের নিশ্চয়ই ইনফিনিটিভ সবার মনে আছে না? আচ্ছা, 2 প্লাস ভি1 করতে হয়। কিরকম দেখাচ্ছি, যেমন লিখলাম যে I saw the boy feet.
আবার মনে করে লিখলাম যে হি ডিজে সবাই মনোযোগ দিবে, খেয়াল করবে। আমরা শিখলাম যে একটা সেন্টেন্সে যখন দুটো ভার্ব থাকবে, এক কথা শর্টকাট নিয়ম যে পরবর্তী যেই সেন্টেন্সটুকু দেয়া হলো অবশ্যই সেন্টেন্সটা সিম্পল হতে হবে। প্রথম শর্ত হচ্ছে সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। মাঝখানে যদি কোনো কনজাংশন চলে আসে বা কোনো ক্লজ হয়ে যায়, অ্যান্ড বাট এগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না। দেখো এখানে কিন্তু পুরোটা একটা সেন্টেন্স, আই স দ্য বয়, পুরোটা একটা সিম্পল সেন্টেন্স, তাই না? তখন এই যে স একটা ভার্ব, পরবর্তী দেখো আবার এটা কি দিয়েছে, ভার্ব দিয়ে দিয়েছে। তখন যে ভার্বটা আছে এবং এটা একটা স্টেটমেন্ট বোঝাচ্ছে, বক্তব্য বোঝাচ্ছে নরমালি, তখন সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। মানে কার সাথে? ভার্বের রুট ফর্মের সাথে আইএনজি যোগ করব। এখন টিচার কি করছে এখানে? দেখো টিচার এখানে র্যান দিছে, মানে ভার্বের পাস্ট ফর্ম দিছে। এখন আমরা রানিং করব। রান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই না? রান থেকে কি করব আমরা? রানিং করব। ফাইন। তো দেখো ডিজায়ারস, ওকে ফাইন। তাহলে এখানে একটা ভার্ব, পরবর্তী আবার একটা কি আছে? ভার্ব আছে। এটা আবার একটা কি বোঝাচ্ছে? ইচ্ছা বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব? ইনফিনিটিভ করব। তাহলে 2 + v1 টু গেট ভার্ব প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এরকম পরেরটা এরকম এক্সপেক্টেড। আমি প্রত্যাশা, আমি আশা করি। কোথায় যাব আমি? সেন্ট মার্টিন ভ্রমণ করতে যাব। তাহলে এটাও কি বোঝাচ্ছে? ইচ্ছা বোঝাচ্ছে। তাহলে কি লিখবো এখানে? 2 + v1 ট্রাভেল ইনফিনিটিভ। সবার নিশ্চয়ই নিয়মটুকু ক্লিয়ার। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম এবং এটা রাইট ফর্ম ভার্বসের অনেকগুলো এক্সারসাইজের মধ্যে কিন্তু এই নিয়মটার ব্যবহার আমরা দেখতে পাবো। সবার নিশ্চয়ই নিয়মটি ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী নিয়ম আমরা আলোচনা করব। ইউজুয়ালি শব্দগুলো মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। ইউজুয়ালি, নরমালি, ডেইলি, অফেন, gradually, occasionally, every, twice, thrice, আরো অনেকগুলো আছে। এই জাতীয় শব্দগুলো বা এই শব্দগুলো সেন্টেন্সে থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হতে হবে। সেন্টেন্সটি তখন কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, দেখো এখানে কি লিখলাম? ইউজুয়ালি, নরমালি, গ্র্যাজুয়ালি, ডেইলি, অকেশনালি, ইভেন্চুয়ালি, টুয়াইস, থ্রাইস, এভরিথিং ডট ডট। মানে এভরিথিং যা হয়, এভরি মর্নিং, এভরি আওয়ার, এভরি নাইট, এভরি ডে, এভরি মান্থ, যা দেখ না কেন, এই শব্দগুলো সেন্টেন্সে থাকে, সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যেমন আমরা লিখলাম, মনে করো মাদার often come our village। আচ্ছা, তাহলে কি লিখলাম? মাদার অফেন কাম হেয়ার। মা এখানে প্রায় আসেন। তাহলে অফেন আছে না এখানে শব্দটা? অবশ্যই আছে। তাহলে মাদার অফেন, মাদার কোন পারসন? পরে আসছে না আমরা থার্ড পারসন। তাহলে থার্ড পারসন কোন নাম্বার? আবার সিঙ্গুলার নাম্বার। তখন আমরা কি করব? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্বের সাথে কি করতে হবে? অ্যাজ ওয়েল এজ যোগ করতে হবে। এটা আমরা আগেই প্রথম ক্লাসে পড়ে আসছি। আচ্ছা, এভরি ইয়ার, প্রতি বছর, উই গো টু ভিলেজ। এখানে টিচার কি দিছে? ইনফিনিটিভ করে দিছে। এখন আমরা কি ইনফিনিটিভ করব? আমাদের সেন্টেন্সটা কি হবে বলছি? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট পরে ভার্বের রুট ফর্ম। তাহলে সাবজেক্ট দেওয়া আছে, ভার্বের রুট ফর্ম হচ্ছে গো। ব্যাস, শেষ হয়ে গেল। এভরি ইয়ার, প্রতি বছর, উই গো টু আওয়ার ভিলেজ। প্রতি বছর আমরা কোথায় যাই? আমরা আমাদের গ্রামে যাই। সবার নিশ্চয়ই নিয়মটি ক্লিয়ার, একদম সহজ। শব্দগুলো মনে রাখলেই, যদি আমরা সেন্টেন্সের মধ্যে যে আমাদের এক্সারসাইজটা করতে দেওয়া হবে, সেটার মধ্যে যদি সেন্টেন্সের মধ্যে আমরা এই জাতীয় শব্দগুলো পাই, তখন সেই অংশটুকু, সেই সেন্টেন্সটা যে ভার্বটা লিখবো, সেটা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কথা নিশ্চয়ই ক্লিয়ার। পরবর্তী নিয়ম আলোচনা করব। ago, before, yesterday, last, previous, এই শব্দগুলো সেন্টেন্সে থাকলে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে একটু আগে শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট, এখন শিখবো পাস্ট ইনডিফিনিট আমরা। তাহলে কি শিখলাম? ago, before, yesterday, লাস্ট দিয়ে যত শব্দ হয়, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, যাই দেখ না কেন, প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস উইক, প্রিভিয়াস ডে, প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস আওয়ার, যাই দেখ না কেন, এই প্রিভিয়াস, লাস্ট, এই শব্দগুলো এবং ago, before, yesterday, এগুলো যদি এই জাতীয় শব্দ যদি সেন্টেন্সে থাকে, তখন সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, দেখি আমরা, যেমন last night the old man died।
আচ্ছা, we go to library yesterday. তাহলে গতকালকে আমরা লাইব্রেরিতে গিয়েছিলাম নাকি যাই? গতকাল লাইব্রেরিতে গিয়েছিলাম। তাহলে গো আছে, গো এর পাস্ট ফর্ম কি আমরা পড়ে আসছি না? গো, ওয়েন্ট, গন। তাহলে গোটা কি হয়ে যাবে? ওয়েন্ট হয়ে যাবে। ওয়েন্টটা কি ফর্ম? ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। কেন? ওই যে বলে দিছি সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট। কেন পাস্ট ইনডিফিনিট? এই যে ইয়েস্টারডে শব্দটা আছে সেজন্য। আচ্ছা, লাস্ট নাইট, গত রাতে, দা ওল্ড ম্যান, গত রাতে বৃদ্ধ লোকটা কি হয়েছে? মারা গেছে। তাহলে ডাই এর পাস্ট ফর্ম কি? ডাইড, তাই না? আচ্ছা, সবাই নিশ্চয়ই এই নিয়মগুলো ক্লিয়ার। আমরা আজকে এতটুকু পড়লাম। বাকি ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা আরো কিছু নিয়ম আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং আশা করছি আমাদের আগামী ক্লাসে আমাদের রাইট ফ্রম ভার্বস শেষ হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যে নিয়মগুলো পড়ালাম এই 12টি নিয়ম ভাষায় একেবারে মুখস্থ করে ফেলবে এবং এই জাতীয় প্রত্যেকটা নিয়মের পরে কিন্তু কিছু কিছু এক্সারসাইজ দেওয়া থাকে তোমাদের বইতে আছে, সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে। স্টে অ্যাট হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।